নমস্কার। ফিরে আসছি তৃতীয় পর্বে। আলোচনার বিষয় ছিল প্রাউটের আদর্শে কৃষি বিপ্লব ও সমবায় প্রথা। এটা তৃতীয় পর্ব। তাহলে আমরা দেখছি সমাজের নিরাপত্তার প্রশ্নেই সমাজের সমস্ত মানুষের যে ন্যূনতম পঞ্চ প্রয়োজন সেটার ব্যবস্থা আগে করা প্রয়োজন। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই সংক্রান্ত নিরাপত্তার ব্যবস্থা আগে করতে হবে। মানুষের জীবন ধারণের পক্ষে অপরিহার্য এই পাঁচটি তত্ত্ব। এটা আবার যুগে যুগে বদলে যাবে, পরিবর্তন হবে, কিন্তু বর্তমান সমাজে এই পাঁচটা ন্যূনতম পঞ্চ প্রয়োজন সমাজে মানুষকে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে এই ন্যূনতম পঞ্চ প্রয়োজন দরকার এবং তার ব্যবস্থা সমাজকে করতে হবে। এবং এই জন্য সর্বাগ্রে চাহিদা ভিত্তিক উৎপাদন নীতিকে দেশের সর্বত্র বাস্তবায়িত করতে হবে। আর খাদ্য সরবরাহের গুরুত্বের কথা মনে রেখে সমস্ত কৃষি উৎপাদন, ভোগ্যপণ্য উৎপাদনের দিকে প্রাথমিক অবস্থায় জোর দিতে হবে, সর্বাধিক জোর দিতে হবে। এই জন্য সমবায় প্রথার ব্যাপক প্রসার ঘটাতে হবে। তাহলে এবার আসি, আজ এই পর্বটা হলো প্রাউটের কৃষি সমবায়। কীভাবে ধাপে ধাপে এই কৃষি জমিকে সমবায় ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হবে। প্রাউটের কৃষি ব্যবস্থাতে 4টি ধাপের মাধ্যমে এই কৃষি জমির সামাজিকীকরণের কথা বলা হয়েছে। এটা নতুন টার্ম। আপনারা হয়তো যারা কমিউনিজম তত্ত্ব নিয়ে একটু পড়াশোনা আলোচনা করেছেন তারা জানেন, কমিউনিজম আদর্শে সেখানে রাষ্ট্রীয়করণের কথা বলা হয়েছিল সব কিছু। প্রাউটে এই ব্যবস্থাতে, কৃষি ব্যবস্থাতে এখানে কোথাও কিন্তু রাষ্ট্রীয়করণ বলে কোনো কথা নেই, না রাষ্ট্র বলে কোনো কিছু নয়, এখানে সব কিছু জনগণের। এখানে প্রাউটের অর্থনৈতিক ব্যবস্থার মূল কথাই হলো জনগণের ভোগ, কনজামশন, জনগণের ভোগ। তাই এখানে সামাজিকীকরণ, প্রাউট প্রবক্তা বলেছেন এই কৃষি জমির ধাপে ধাপে সামাজিকীকরণ হবে। অর্থাৎ এইখানে ধাপে ধাপে কৃষি জমির মালিকানা একজনের পরিবর্তে সমাজের সকলের উপরে বর্তাবে, সমবায়ের উপর আসবে। কিভাবে সেটা, সেই বিষয়ে এখন আসছি। প্রাউটের মতে আমি এর আগের যে সিরিজটা ছিল সার্বিক কর্মসংস্থান, এই বক্তব্য বিষয়ের উপর সিরিজগুলো ছিল, সেখানে আমি আলোচনা করেছিলাম ব্যালেন্সড ইকোনমি। এটা প্রাউটের সামঞ্জস্যপূর্ণ বা সন্তুলিত অর্থনীতি। এটা একটা নতুন জিনিস অর্থনীতিতে, যা পিয়ার সরকার ব্যাখ্যা করেছেন। তো প্রাউটের মতে এই কৃষি ব্যবস্থাতে এই ব্যালেন্সড ইকোনমি ফর্মুলাতে গোটা কৃষি অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। কৃষি ব্যবস্থাতে 30 থেকে 40% বেশি লোক নিয়োজিত কোনোভাবেই থাকবে না। আজকে তার থেকে অনেক বেশি আছে, 50 বা 60% আছে, তার আগে আরও বেশি ছিল। তো এটাতে প্রাউট বলছে অত্যধিক সংখ্যক মানুষ কৃষিতে নিয়োজিত থাকা উচিত নয় উন্নত কৃষি ব্যবস্থা, উন্নত অর্থনীতিতে। তাহলে 30 থেকে 40 ভাগ করতে হবে। কীভাবে? এবার প্রাউটে সমবায়তে, কৃষি সমবায়ে কী করা হচ্ছে, কৃষি জমিকে দুভাগে বিভক্ত করা হয়েছে সমবায় রূপায়ণের স্বার্থে। প্রথম অবস্থাতে দুভাগ, একটা হচ্ছে লাভজনক জোট বা কি বলবো ইকোনমিক হোল্ডিং, আর দ্বিতীয়টি হচ্ছে অলাভজনক জোট বা আনইকোনমিক হোল্ডিং। এখন লাভজনক জোটটা কি না, লাভজনক জোট হলো যেখানে ইনপুটের থেকে আউটপুট বেশি হয়। এই ইনপুট আউটপুটটা কী জিনিস না, ইনপুট হলো পুঁজি, শ্রম, সার, অন্যান্য উপকরণ এই জমিতে নিয়োগ করলে যে উৎপাদিত ফসল, এগুলো হলো ইনপুট। আর নিয়োগ করার পরে যে ফসলটা তৈরি হলো, উৎপন্ন হলো, সেই উৎপন্ন ফসলের যে বাজার দাম, উৎপাদন মূল্য, সেটা হলো আউটপুট। তো বলা হচ্ছে লাভজনক জোট তাকেই বলবো যেখানে এই ইনপুটের থেকে আউটপুট, অর্থাৎ যে জমিতে যে পুঁজি, শ্রম, সার, অন্যান্য উপকরণ ব্যবহারের দ্বারা যে কৃষি পণ্য উৎপাদন হচ্ছে, সেই উৎপাদন মূল্যের থেকে কি বলবো, যে পুঁজি, শ্রম, সার নিয়োগ করা হচ্ছে, উৎপাদন যে কস্ট অফ প্রোডাকশন, তার থেকে যেন উৎপাদিত পণ্যের মূল্যটা বেশি থাকে, তবেই সেই জমিটাকে বলবো লাভজনক জোট। আর অলাভজনক জোট, যদি আমি কৃষিতে পুঁজি, শ্রম, সার, কীটনাশক, অন্যান্য যন্ত্রপাতি, উপকরণ
ব্যবহার করে যে ফসলটা উৎপন্ন হলো, সেই ফসলের বিক্রি করে যে দামটা পাওয়া গেল, দেখা গেল সেই আমার যে কস্ট অফ প্রোডাকশান আর যে উৎপাদিত যে ফসলের দাম কস্ট অফ প্রোডাকশানের থেকে কম হয়ে গেল। ধরা যাক 1 বিঘা জমিতে, পাট জমিতে ধরা যাক 5 কুইন্টাল পাট উৎপাদন হলো। 5 কুইন্টাল পাট উৎপাদন হতে আমার দেখা গেল হয়তো 20,000 টাকা লেগেছে কস্ট অফ প্রোডাকশন। আর পাটের যে দাম পেলুম, আমি যা দাম পেয়ে দেখলাম হিসাব করে আমি 15,000 টাকা পেলাম। তাহলে আমার উৎপাদন খরচ হচ্ছে 20,000 টাকা, আর আমি বিক্রি করলাম 15,000 টাকায়। লাভ হলো কি? লাভ হলো না। তাহলে এই জমিটা হলো অলাভজনক জোত। তো যে জমিতে এই ধরনের লাভের কোনো আশাই নেই, সেই জমিগুলো কৃষকরা কী করে ছেড়ে দেয়। এতে জমিতে কোনো চাষে লাভ নেই, তো তাই বেকার এগুলো রয়ে যায়, অপরিত্যক্ত, অপরিত্যক্ত না, পরিত্যক্ত অবস্থা পড়ে থাকে। এইগুলো ব্যাপার। তাহলে বলা হচ্ছে গ্রামীণ অর্থনীতিতে গ্রামকে যদি একটা উৎপাদন একক হিসেবে ধরা যায়, তাহলে ওই গ্রামের অন্তর্ভুক্ত এমন বহু পরিত্যক্ত জমি আছে, অলাভজনক জোত, সেগুলোকে একত্রিত করে প্রথম অবস্থায় এই সামাজিকীকরণের প্রথম ধাপে জমির মালিকানার ঊর্ধ্বসীমা নির্ধারণের দাবি না তুলে কৃষি জমির বিক্রয় বা হস্তান্তর নিষিদ্ধ করতে হবে, করে সমস্ত অলাভজনক জোতগুলোকে সমবায়ের মাধ্যমে নিয়ে আসতে হবে। প্রথম পর্যায়ে যত অলাভজনক জোতগুলো আছে সমবায়ের মাধ্যমে চাষিদের বলতে হবে যে এইসব জমিগুলো তো পড়ে আছে, বা জমি যে চাষ করছো এগুলো তো লাভ হচ্ছে না, তা তাদের উৎসাহিত করতে হবে, করে এই জোতগুলো সমবায়ের বোঝাতে হবে যে সমবায় নিয়ে এলে তোমার লাভ বেশি, পড়ে আছে কম উৎপাদন হচ্ছে, সমবায়িক উৎপাদনের দ্বারা যেভাবে একসাথে চাষ হবে তার দ্বারা যে উৎপাদন বেশি হবে তোমার লাভ হবে। তো এইগুলো নিয়ে আসতে হবে প্রথম অবস্থাতে। এলো এখন এখানে দেখা যাচ্ছে স্থানীয় এই সমবায়গুলি কি করবে, চাষ করার দায়িত্ব কিন্তু এখানে জমির মালিকের উপর বর্তাবে না, চাষ করবে সমবায়, যে অথরিটি যারা সমবায়ের যারা ব্যবস্থাপক তাদের গাইডেন্সে চাষবাস হবে। আর সরকার কি করবে, স্থানীয় সরকার রক্ষণাবেক্ষণ ও সরকারি সাহায্য দিয়ে হেল্প করবে সমবায়ের প্রথম অবস্থায় নিজের পায়ে দাঁড়ানোর জন্য কৃষি ঋণ, সুলভ মূল্যে কৃষি ঋণ এবং যা যা প্রয়োজন তাকে নিজের পায়ে দাঁড়া করানোর জন্য সরকার সর্বতোভাবে সহযোগিতা করবে। তো তাহলে দেখা যাচ্ছে প্রথম পর্যায়ে এই যে সমবায় ব্যবস্থা, যে অলাভজনক জোতটা এলো, তো এখানে কী করছে, যাদের জমি আছে তারা দিল জমি, আর যাদের জমি নেই ওই গ্রামের যারা ভূমিহীন চাষি বা শ্রমিক তারা দেবে শ্রম। ওই গ্রামে যত ভূমিহীন যারা শ্রমিক তাদের এই সমবায়ের অন্তর্ভুক্ত করা হবে। তাহলে পরে এই যে ফসল উৎপন্ন হবে, সেই ফসলের উৎপাদিত ফসলের যে কস্ট অফ প্রোডাকশান, উৎপাদন ব্যয়টা বাদ দিয়ে, উৎপাদন ব্যয় থেকে বাদ দিয়ে যেটা অংশটা থাকবে সেইটার একটা অংশ রাজস্ব কর মানে দ্রব্যের হিসাবেই ধরা যাক রেখে, আর বাকি অংশটুকু কী হবে, ওই নিট লাভ হিসেবে সমবায়ের সদস্যদের মধ্যে বন্টন করা হবে। হ্যাঁ, সমবায়ের সদস্য কারা হবে, যারা সমবায়ে জমি দিচ্ছে তারা হবে সদস্য, আর যারা শ্রম দেবে ভূমিহীন শ্রমিক তারাও হবে সমবায়ের সদস্য। এবারে যে নিট লাভটা হবে, লভ্যাংশটা কীভাবে বন্টন করা হবে না, লভ্যাংশটা বন্টন করা হবে, শেয়ারটা হবে 50-50। 50 ভাগ লভ্যাংশ যারা জমি দিয়েছিল সেই লভ্যাংশ, সেই 50 ভাগ জমির মালিকানা হিসেবে এই লভ্যাংশ তাদের কাছে যাবে, আর 50 ভাগ লাভটা যাবে যারা শ্রম দিয়েছিল, সেই 50 ভাগ লভ্যাংশ সেই ভূমিহীন শ্রমিকদের কাছে যাবে। এখানে উল্লেখ্য প্রথম পর্যায়ের জন্য নির্দিষ্ট করা হচ্ছে 3 বছর ম্যাক্সিমাম। এর কম সময় হলে ভালো, কিন্তু এর থেকে বেশি সময় দেওয়া যাবে না, বাড়ানো যাবে না। সমবায়ের সাময়িক উন্নতি বিধানের উদ্দেশ্যে প্রত্যেকটা গ্রামের এই পর্যায়ে খাল, বিল, নদী, নালাকে ব্যাপক সংস্কার করে জলসেচের ব্যাপক ব্যবস্থা করতে হবে, জলাধার তৈরি করতে হবে, ছোটো ছোটো জোড় বাঁধ, জলাধার, চেকড্যাম তৈরি করতে হবে, করে জলসেচের ব্যাপক ব্যবস্থা করতে হবে। প্রতি ইঞ্চি কৃষি জমির কে সেচ ব্যবস্থার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। ব্যাপক জলসেচের ব্যবস্থা, বিদ্যুতের উৎপাদন ও স্থানীয় প্রয়োজনীয় শিল্প ব্যবস্থা এই পর্যায়ে গড়ে তুলতে হবে। এই পর্যায়ে জমির উপর চাপ কমানোর ব্যবস্থা করতে হবে। কৃষিভিত্তিক কৃষি সহায়ক, ব্লক স্তরে কৃষিভিত্তিক এবং
জেলা স্তরে কৃষি এক শিল্প গড়ে তুলতে হবে। তাহলে কী হবে, গ্রাম্য জনসংখ্যার একটা বিরাট অংশ এই কৃষি জমি কৃষির উপর চাপ না করে সেটা শিল্পে তারা কর্মসংস্থান হবে। তার চাপটা কমে গেল, প্রথম পর্যায়ে অনেকটা চাপ কমলো। এইভাবে ধাপে ধাপে চাপটা কমিয়ে দিতে হবে কৃষি জমির উপরে। আমরা দেখছি তাহলে এই যে হ্যাঁ, ফসল সংরক্ষণের জন্য সেখানে স্বায়ত্তশাসন বোর্ডের আন্ডারে হিমঘর গুদাম তৈরি করতে হবে সেই সমস্ত এলাকাতে সমবায়ের জন্য। হ্যাঁ, উৎপাদক সমবায়ের মাধ্যমে সমবায়গুলোকে ট্রাক্টর, সার, বীজ, পাম্প ও চাষের অন্যান্য বীজ সরবরাহ করতে হবে। সেগুলো করবে কারা? জেলা স্তরে উৎপাদক সমবায় হবে, ওরা কৃষিজাত শিল্প এইগুলো ট্রাক্টর, বীজ, সার, অন্যান্য কৃষি যন্ত্রপাতি এগুলো উৎপাদক সমবায়ের মাধ্যমে উৎপাদিত হবে, যেগুলো চাষের কাজে লাগবে। গ্রামীণ জনগণের নিত্য নৈমিত্তিক ব্যবহার্য বস্তু প্রস্তুত করবে উপভোক্তা সমবায়, উৎপাদক সমবায় এবং উপভোক্তা সমবায়। আমি এই সম্বন্ধে আমার বক্তব্যের সিরিজের লাস্ট পার্টে এ সম্বন্ধে একটু ব্যাখ্যা করব। আচ্ছা, এখানে এই যে দেখা যাচ্ছে যে জমির মালিকরা এই পর্যায়ে ভাবতে পারে, ওরে বাবা, আমি তো আমার জমি দিলাম আর আমি 50 ভাগ লভ্যাংশ পাচ্ছি, আর যা জমি নেই সে শ্রম দিচ্ছে সে 50 ভাগ লাভ টেনে নিয়ে যাচ্ছে। তার মনে হয়তো একটু খুঁত থাকতে পারে না। এখানে যারা দুইভাবে চাষিরা যারা জমি দিচ্ছে উপকৃত হবেন। জমির মালিকানা হিসেবে, মালিকানা সত্ত্ব হিসেবে মালিকানা তাদেরই থাকছে, সেখানে ওই 50 ভাগ লভ্যাংশ পাচ্ছে। আবার তারা যে শ্রম দেয়, যদি কায়িক শ্রম বা বৌদ্ধিক শ্রম চাষবাস লাগবে, সেই শ্রমেরও লভ্যাংশ তারা পাবে। দুদিক থেকে তারা উপকৃত হবে। যারা কায়িক শ্রম দেবে চাষিরা সেই হিসেবে পাবে। আবার যারা চাষিদের মধ্যে যারা শিক্ষিত বা বিশেষ গুণ বা টেকনিশিয়ান যদি হয়, বা একটা সমবায় ব্যবস্থা তো অনেক কিছু কাজ হয়, সেখানে অ্যাকাউন্ট মেনটেন করার জন্য লাগে, কৃষি মানে কী বল এগ্রিকালচারিস্ট লাগে, অন্যান্য জিনিস, তো তাদের সেই সমস্ত জিনিসগুলো লাগবে। তো সেখানে বৌদ্ধিক শ্রম লাগছে। তো ওরা যদি সমবায়ের সদস্যদের মধ্যে যদি এই ধরনের বৌদ্ধিক শ্রমের অধিকারী কেউ হয়, তার বিনিময়ে সে উপার্জন করবে সমবায় থেকে, তার জমির লভ্যাংশ ছাড়াও এটা সে পাবে। তাই তাদের ক্ষতি কিছু নেই, তাদের কোনো ক্ষতি নেই। এই হচ্ছে ব্যাপার। এছাড়া এই পর্যায়ে গ্রামের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। সমবায় মানসিকতা গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন গড়ে তুলতে হবে। আর মানুষের মধ্যে এই যে সাময়িক মানসিকতা, সাময়িক মনস্তত্ত্ব, সকলে কল্যাণ কি হচ্ছে, এই বোধের দ্বারা উদ্দীপ্ত হতে হবে। কবির ভাষায়, একেলারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই ফিলিং জন্য শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। আর মরাল স্ট্যান্ডার্ড হাই করতে হবে। নীতিবাদ, নৈতিক মানের উন্নয়ন ঘটানোর জন্য সেই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে এই পর্যায়ে, যাতে সাময়িক স্বার্থকে জলাঞ্জলি দিয়ে বেষ্টি স্বার্থকে বেশি মূল্য না দেওয়া হয়। সে উদ্দেশ্যে সমস্ত শিক্ষার ঊর্ধ্বে রাখতে হবে নীতি শিক্ষাকে। প্রাউড বলছি। আমি এর আগেও বলেছি, সমবায়ের মানসিকতা একদিনে রাতারাতি গড়ে উঠবে না, ধাপে ধাপে গড়ে উঠবে সমবায়ের মানসিকতা। তার জন্য ব্যাপক শিক্ষা, জনচেতনা প্রসার করতে হবে। ধাপে ধাপে মানসিকতা তৈরি হবে। মনস্তাত্ত্বিক পরিবর্তন এইভাবে প্রাউটিস্টে করেই সমবায়কে ধাপে ধাপে রূপায়ণ করবে এবং সফল করে গড়ে তুলবে। এবার আসি দ্বিতীয় পর্যায়ে, কৃষি সমবায়ের দ্বিতীয় পর্যায়ে কী হবে। এই পর্যায়ে যে প্রথম পর্যায়ে ছিল অনেক অলাভজনক জোটগুলোকে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, যে প্রথম পর্যায়ে যে অলাভজনক জোট আসা হলো, ওটা কী করা হবে, ওই জমিতে তো অনেক আল আছে, তো জমির যে মালিকানাটা দলিলে থাকবে চাষিদের কাছে, আর সমস্ত আলগুলোকে ভেঙে দেওয়া হবে। এই আলগুলো প্রচুর জমি দখল করে থাকে। আলগুলো থাকলে উন্নত কৃষি ব্যবস্থায় চাষবাস করা যাবে না। তাই এই আলগুলোকে সব ভেঙে দিয়ে উন্নত কৃষি ব্যবস্থা রূপায়ণ করা হবে। ট্রাক্টর এবং সার, কৃষি কীটনাশক ব্যবস্থার যে রূপায়ণ করা হবে, জমির আল থাকলে এগুলো সমস্যা। সেই জন্যে আধুনিক চাষের স্বার্থেই এই আলগুলোকে ভেঙে দিয়ে, দেখা যাচ্ছে বাংলা এবং বিহারে এই আল দিয়ে যত জমি নষ্ট হয় তা মোট জমির থেকে সমান বা তার বেশি হয়ে যায়। সেই জন্য আলগুলোকে তুলে দিতে হবে। দ্বিতীয় পর্যায়ে কী হচ্ছে, দ্বিতীয় পর্যায়ে কী হবে, চাষিদের লাভজনক জোটগুলোকেও চাষিদের আহ্বান করা হবে এই সমবায়ে। প্রথম পর্যায়ে অলাভজনক জোট, তারা যখন থেকে লাভজনক হলো, এবং তাদের লাভজনক জোটগুলোকে সেই সমবায়ে অংশগ্রহণ করার জন্য তাদের বলতে হবে, উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে কী হচ্ছে না, লাভজনক জোটগুলো সমবায়ের অন্তর্গত হওয়ার ফলে এই সমবায়ের পরিধিটা বেড়ে যাচ্ছে, বৃহত্তর উৎপাদক সমবায় তৈরি হচ্ছে। এখানে একটা বলা উল্লেখ্য জিনিস,
উল্লেখ করা দরকার, সেটা হলো সমবায়ের আয়তনটা নির্ধারণ কী করে হবে, সেটা স্থানীয় ভিত্তিতে স্থির হবে সেই এলাকার ভূপ্রকৃতি, জলবায়ু, জমির উৎপাদন ক্ষমতা, উর্বরতার ক্ষমতা, এই সমস্ত বিচার বিবেচনা করে। যেমন উদাহরণ দেওয়া যেতে পারে, এটা এই আয়তনটা রাজ্যে রাজ্যে দেশে দেশে ভিন্ন হতে পারে। যেমন ভারতবর্ষই বলছি, ভারতবর্ষের এই ছোটনাগপুর এলাকাতে 50 বিঘা জমি, অনুর্বর রুক্ষ জমি একজনের থাকলে তাতেও একটা পরিবারের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবার প্রতিপালন তেমনভাবে হয় না। আর এই গাঙ্গেয় সমভূমিতে, গাঙ্গেয় সমতল অঞ্চলে, সমতল এরিয়াতে 5 বিঘা যদি জমি থাকে, তাহলে সেই 5 বিঘা জমি যে চাষ হয় একটা চাষির ক্ষেত্রে অনেক আকাশ পাতাল তফাৎ। তো এখানে হয়তো যেটা 5 বিঘা মানদণ্ডটা হবে বা 5 একর, ঝাড়খণ্ডে যদি হয় বা বিহারে যদি হয় অনুর্বর জমি, বা রাজস্থানে যদি হয়, সেখানে 50 একর সমবায়ের সীমানা নির্ধারণ করা হবে। এটা উদাহরণ দিলাম আর কি। তো এটা স্থানীয় ক্ষেত্রে বসে নির্ধারণ করতে হবে। তো এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু সমবায়ের পরিধিটা অনেক বেড়ে যাবে। বৃহত্তর প্রেক্ষিতে ব্যাপকভাবে কৃষি কী বলে বিজ্ঞান প্রযুক্তির প্রয়োগে উৎপাদন বহুগুণ বেড়ে যাবে, আর তাতে চাষি এবং যারা শ্রমদান করছে তাদের সকলেরই লাভ। এই পর্যায়ে যে লভ্যাংশ আসবে সেটা কীভাবে বণ্টিত হবে? এখানে লভ্যাংশ বণ্টিত হবে, যারা চাষি, জমির মালিক, তারা লভ্যাংশ পাবে 25%, আর 75% লভ্যাংশ পাবে শ্রমিকরা। 75% লভ্যাংশ পাবে শ্রমিকরা। এখানে কৃষি শ্রমিক বলতে কায়িক ও বৌদ্ধিক শ্রমিক দুটোর কথা বলেছি, আমি আগেই বলেছি। আবার এই যে কি বলবো, কৃষি শ্রমিক, এই শ্রমিকদের মধ্যে আবার বিভাজন থাকবে। একটা হচ্ছে স্থায়ী কৃষক, স্থায়ী কৃষি শ্রমিক হবে, যারা ওই সমবায়ে তারা মাসিক বেতন এবং লভ্যাংশ এবং বোনাস ইত্যাদি ইনসেন্টিভ পাবে। আরেক ধরনের অস্থায়ী শ্রমিক, তারা চুক্তিভিত্তিক হবে, অস্থায়ী মজুর, তারা শুধু ওই মজুরিটি পাবে, অন্যান্য ইনসেন্টিভটা পাবে না। এটা হলো দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে সময়সীমা হবে 2 বছর। প্রয়োজন বোধে এই সময়সীমা কমানো যেতে পারে, কিন্তু কোনোভাবেই বাড়বে না, কোনো অবস্থাতেই বাড়ানো যাবে না। এই পর্যায়ে ভোগোৎপাদন গ্রামীণ জনসাধারণের জীবন ধারণের মানকে অনেক উন্নত করবে, আর জনগণের সামাজিক সুরক্ষা সংক্রান্ত ন্যূনতম চাহিদাগুলো যথেষ্ট পরিমাণে পাওয়া যাবে, সুব্যবস্থা হবে। এবার তৃতীয় পর্যায়ে কি হবে? জমির পুনর্বণ্টন করতে হবে বিবেকপূর্ণভাবে, বিবেকসম্মতভাবে জমির পুনর্বণ্টন করে জমির মালিকানা এখানে স্থির হবে। কার কতখানি জমি, কে কতখানি পাবে তা নির্ভর করবে একটা পরিবার চালানোর জন্য কতটুকু জমি প্রয়োজন, আর একটা সে নিজে কতটা চাষ করতে পারছে একজন চাষি। এক্ষেত্রে প্রকৃত অর্থে যারা চাষি তারাই এই পর্যায়ে কৃষিতে নিয়োজিত থাকবে। বাকি সব ওই কৃষিভিত্তিক শিল্প, কৃষক শিল্প এবং অন্যান্য বিভিন্ন শিল্পে সমস্ত মানুষকে নিয়োজিত করা হবে। যারা প্রকৃত চাষি, একদম প্রকৃত অর্থেই যারা চাষি, না শুধু জমির মালিক অর্থে চাষি না, প্রকৃত অর্থে যারা চাষি, তাদের একটা পরিবার চালানোর জন্য কতটা জমি প্রয়োজন এবং সে কতটা জমি চাষ করতে পারবে। কিন্তু আসলে সে পারবে না, তাকেও সমবায়ে অন্তর্ভুক্ত হতে হবে এই পর্যায়ে। কেন? ধরে যাক সে 20 বিঘা 25 বিঘা জমি পেলো, কিন্তু সে তো সমবায়ের যে উৎপাদন তার সাথে পাল্লা দিতে পারবে না, সে উৎপাদন সে লাভ করতে পারবে না, সে যথোপযুক্ত পরিমাণে বীজ, সার, কীটনাশক ইনভেস্ট করতে পারবে না। আরেকটা কথা হচ্ছে, সর্বোপরি সে কৃষি শ্রমিককে পাবে না, ভূমিহীন শ্রমিককে পাবে না খুঁজে। কেন? এই সমবায়ের প্রথার ব্যাপক প্রসারের ফলে কী হবে? ওই সবাই সমবায়ে নিয়োজিত হয়ে যাবে, কারণ সেখানে সুরক্ষা থাকছে, তো সেখানে আয়ের সুরক্ষা থাকছে। তো সেই জন্যে এই চাষবাস করার জন্যে আর এই পর্যায়ে তারা কোনো শ্রমিক পাবে না, যার ফলে এই তৃতীয় পর্যায়ে যারা চাষি, প্রকৃত চাষি, তাদের সমবায়ে যোগদান করাটাই বেশি লাভজনক। এটা হলো তৃতীয় পর্যায়ের সমবায়ের এই তৃতীয় ফেজের নিগলিতার্থ সারাংশ। আমি আগেই বলেছি, বিজ্ঞানের ব্যাপক প্রয়োগ করার ফলে এই সমবায় খামারগুলো, সমবায়েরগুলো গড়ে তোলা হবে, কিন্তু রাশিয়ার মতো বিশাল বিশাল খামার হবে না। বড় অবশ্যই হবে, কিন্তু এমন বিশাল হবে না যেন না এর তদারকি এবং উৎপাদনগত জটিলতা এসে যায়, উৎপাদন তাতে হ্যাম্পার হবে। তাই
রাশিয়ার মতো যৌথ খামার হবে না, অথচ সেইখানকার অবস্থা পরিবেশ পরিস্থিতি বিচার করে এই খামারগুলো বড় হয়ে যাবে, কি বলবো, সমবায় জমির আয়তনটা বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, কৃষি সমবায়গুলি নিজেরাই জমির আয়তন ঠিক করে নেবে। হ্যাঁ, এখানে দুটো বিষয় বিবেচ্য। জমির আয়তন মানে একটা নির্দিষ্ট সমবায় তার যে কতটা জমি হবে তার সেটা ঠিক করে দুটো বিষয়। প্রথমত, উৎপাদনের খরচ ন্যূনতম রেখে বিজ্ঞান প্রযুক্তির ব্যবহার করে কিভাবে উৎপাদনের গুণগত ও পরিমাণগত উন্নতি ঘটানো যায় সেটা বিবেচনা করতে হবে, 1 নম্বর। আবার বলছি, উৎপাদনের খরচ ন্যূনতম রেখে, সবথেকে কম রেখে কৃষি প্রযুক্তির প্রয়োগে কিভাবে উৎপাদনে গুণগত পরিমাণগত উন্নতি করে যায় সেটা বিবেচ্য, 1 নম্বর। 2 নম্বর বিবেচ্যটা হচ্ছে ন্যূনতম সবথেকে কম শ্রমের বিনিময়ে কিভাবে সমবায়ের সদস্যগণ সর্বাধিক মানসিক আধ্যাত্মিক উন্নতি চরম পর্যায়ে পৌঁছানোর গ্যারান্টি পায় তার ব্যবস্থা করতে হবে। কেন, প্রাউডের কৃষি অর্থনীতি শিল্প ব্যবস্থার মূল লক্ষ্য হলো মানুষকে, এই যে হচ্ছে অটোমেশন, যান্ত্রিকীকরণ অর্থই হলো তার ওয়ার্কিং আওয়ার কমিয়ে দাও। সেই এক্সট্রা টাইম, অতিরিক্ত সময় মানুষ কী করবে, তার ফাইন আর্টসের চর্চা, সংসারে সময় দেবে, খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা, মানসাধ্যাত্মিক চর্চায় সে সময় দেবে, সময় পাবে। কৃষিক্ষেত্রে ঠিক তাই এই পর্যায়ে আমার কৃষি সমবায়ের আয়তন কতটা হবে সেটা নির্ভর করবে এই দুটি তত্ত্বের উপরে। এই তৃতীয় স্তরে সাথে সঙ্গতি রেখে এই তৃতীয় স্তরেতেই জনগণের মানসিকতার সাথে সঙ্গতি রেখে ইন্টারনাল আর্জ এবং এক্সটার্নাল প্রেসার তৈরি করতে হবে। আভ্যন্তরীণ প্রেরণা তথা আকুতি ও বাহ্যিক চাপ দুটোরই প্রয়োগের মাধ্যমে জনগণের মনস্তাত্ত্বিক রূপায়ণ ঘটাতে হবে, যেন চতুর্থ পর্যায়ে জমির সামাজিকীকরণ হবে, পূর্ণ সামাজিকীকরণ হয়ে যাবে। সেখানে কোনো মালিকানা সত্ত্ব থাকছে না কোনো ব্যক্তির, সমস্ত জমির মালিক হলো সমাজের সমবায়ের প্রত্যেকে। এখানে সামাজিকীকরণ হবে, সেই মানসিকতা গড়ে তুলতে হবে ধাপে ধাপে, জোর করে নয়। আমি বারবার বলছি, জোর দিচ্ছি, মনস্তাত্ত্বিক পরিবর্তন এটা রাতারাতি হবে না, ধাপে ধাপে। তার জন্য ব্যাপক জনসচেতনতা দরকার, সেই ধরনের আভ্যন্তরীণ আকুতি দরকার, প্রেরণা এবং বাহ্যিক চাপ দুটোর মাধ্যমে নরমে গরমে মিলিয়ে পরিবেশ তৈরি করতে হবে, যাতে মানসিক পরিবর্তন, মানসিক প্রস্তুতি এসে যায়। এই চতুর্থ স্টেজে এসে কি হবে, আর কৃষি জমির মালিকানা সত্ত্ব নিয়ে কোনো বিরোধ থাকবে না, চাষিদের কোনো ক্ষোভ থাকবে না। আমার জমি চলে গেল, হায় হায়, আমার জমির মালিকার আমি রইলুম না। চাষির জমির প্রতি দারুণ সেন্টিমেন্ট। প্রাউড প্রবক্তা বলেছেন, চাষিকে যদি বলা হয় তুমি 1 মুঠো চাল দাও, 1 বস্তা চাল দিয়ে দাও, দান করো বা কিছু করো, সে দিয়ে দেবে। যদি বলা হয় তুমি একটু মাটি দান করো, সে করতে চাইবে না সহজে। কেন? ওই মাটি দেওয়া তার কাছে একটা পাঁজর খুলে দেওয়ার সমান হয়ে যাবে। মাটির প্রতি তার আত্মিক সম্পর্ক চাষির। তাই এক্ষেত্রে মনে হতেই পারে, চাষি তো ভাবতেই পারে, আমার জমি চলে গেল, আমার আর রইল না। এই পর্যায়ে ওই মানসিকতার চাষির থাকবে না। এই এত ব্যাপক এই 4টে স্তরের এমন শিক্ষাগত, জনসচেতনতা, প্রসার এবং তাদের মানসিক প্রস্তুতি রূপান্তর এমনভাবে হবে, এই পর্যায়ে মালিকানা সত্ত্ব নেওয়ার কোনো বিরোধ বা আর কোনো সংশয়ের কোনো অবকাশই থাকবে না। এমনিভাবে ধাপে ধাপে এখানে মানসিক প্রস্তুতি হয়ে যাবে চাষিদের। কেন না, এই জমির মালিকানাই করবো কি, 20 বিঘা 25 বিঘা জমি আমার কিন্তু চাষ করে কোনো লাভ নেই বলি তো আজকে বড় বড় চাষিরাও তো দেখছি মহারাষ্ট্রের বিদর্ভে চাষিরা বছরের পর বছর আত্মহত্যা করছে, সাউথ ইন্ডিয়া আত্মহত্যা করছে, এই বাংলাতেও করছে। কেন? ঋণের ফাঁদ, মহাজনের ঋণের ফাঁদে লোন নিচ্ছে, চাষ করছে, উৎপাদন মার খাচ্ছে, বা উৎপাদন যা হচ্ছে মার্কেট প্রাইস তার থেকে কম, ফোড়েরা নিয়ন্ত্রণ করছে মার্কেট প্রাইস। আমি আগের সিরিজের বক্তব্যে বলেছি কিভাবে ফোড়েরা নিয়ন্ত্রণ করছে। তাই ফোড়ের ব্যবস্থাকে উচ্ছেদ করে এখানে সমবায় উৎপাদন, এবং আমি সেই সমবায় সম্বন্ধে পরে আসছি, যে শেষ পর্বের বক্তব্যে ওই সম্বন্ধে আমি হাইলাইট করব। তো তাহলে দেখা যাচ্ছে এই চতুর্থ পর্বে কি হচ্ছে, কি ধাপে ধাপে কৃষি জমির সামাজিকীকরণ করে ফেলার নীতি অনুসরণ করার ফলে মানুষও ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থের দ্বারা পরিচালিত না হয়ে
সাময়িক মনস্তত্ত্বের দ্বারা পরিচালিত হবে, সাময়িক স্বার্থের দ্বারা প্রেষিত হবে, শিক্ষা লাভ করবে, মানুষের মনটা অনেক উদার হয়ে যাবে। মানুষের এই মানসিক বিস্তার ও দৃষ্টিকোণের পরিবর্তন সমাজের বুকে এক সুষ্ঠু অনুকূল পরিবেশ গড়ে তুলবে। অবশ্য আমি আগেই বলেছি, এই পরিবর্তন একদিনে হবে না, ধাপে ধাপে এই মনস্তাত্ত্বিক পরিবর্তন আসবে এবং প্রাউটিস্টদের এই ধাপে ধাপেই এই মনস্তাত্ত্বিক পরিবর্তন মানুষ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই পর্যায়ে তবেই তারা সফল হবে। এই মনস্তাত্ত্বিক রূপান্তরের মধ্য দিয়ে এই পর্যায়ে আসবে। তো সমবায় বাস্তবায়নের চতুর্থ পর্যায়ে গ্রামের প্রত্যেকটি মানুষের অর্থনৈতিক সমস্যার সমাধান এখানে হবে, ন্যূনতম প্রয়োজন পূর্তির এখানে গ্যারান্টি পাবে। আর কি, প্রতিটি জাগতিক মানসিক আধ্যাত্মিক সম্ভাবনা সমূহের সর্বাধিক উপযোগ নেওয়া সম্ভব হবে। কৃষি, শিল্প, জীবন ধারণের অন্যান্য উপায়গুলির মধ্যে সুন্দর সঙ্গতি এখানে রাখা যাবে, ব্যালেন্স রাখা যাবে। তাই সমবায় প্রকল্পের প্রথম স্তর থেকে চতুর্থ স্তর পর্যন্ত সময়সীমাকে বলা যেতে পারে প্রাউড অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠার পর্ব বা ট্রানজিশনাল পিরিয়ড। প্রাউড অর্থনীতির ভিত্তি প্রতিষ্ঠার পর্ব বা ট্রানজিশনাল পিরিয়ড এর পরেই প্রকৃতপক্ষে প্রগতিশীল সমাজতন্ত্রের স্বকীয় অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলি বৈবাহিক প্রয়োগের সুযোগ পাবে। এটা হলো প্রথম ধাপ। আমার এই তৃতীয় পর্যায়ের বক্তব্যের এখানেই সমাপ্তি। ধন্যবাদ, নমস্কার।